তোমাদের বাংলার আজকে পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কাব্যগ্রন্থ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রথম এটি প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত বা কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ রূপে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আফ্রিকা কবিতাটি গৃহীত হয়েছে পত্রপুট নামক কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, 1343 বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিলেন 1343 বঙ্গাব্দে। ঠিক আছে, দেখো আফ্রিকা আমরা সবসময় জানি একটা মহাদেশের নাম, তাই তো? একটি মহাদেশ হচ্ছে আফ্রিকা। পৃথিবীতে 7টি বড় মহাদেশ আছে, তার মধ্যে আফ্রিকা হচ্ছে অন্যতম একটি মহাদেশ। সৃষ্টির আদিতে প্রকৃতির রহস্যময়তায় ঢাকা আফ্রিকা মহাদেশ ছিল। বাকি পৃথিবীর কাছে ছিল একটা অজানা একটা দেশ। যখন সৃষ্টি হয়, পৃথিবীর সৃষ্টি কখন হয়েছিল? প্রায় আনুমানিক 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টির আদিতে প্রকৃতির যে রহস্যময়, অর্থাৎ আমাদের প্রকৃতির সবসময় একটা রহস্যময় বা রহস্যময়তার মধ্যে আবদ্ধ। সেই রহস্যময় প্রকৃতির মধ্যে আফ্রিকা মহাদেশ ছিল একটি অজানা। গোটা পৃথিবীর কাছে আফ্রিকা মহাদেশ ছিল এক অজানা এক মহাদেশ। সেই জন্য আফ্রিকাকে অনেক ভৌগোলিকরা আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলে থাকেন। এই রহস্যময় বন্যতায় তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। যেহেতু আফ্রিকা মহাদেশ ছিল রহস্যময় বা রহস্যে ভরপুর, সেই জন্য তার অস্তিত্বটা পৃথিবীর বুকে টিকিয়ে রাখা সম্ভব হয়েছিল। কেন না, তার এই আদিম রূপের কারণে সভ্য সমাজের কাছে সে ছিল উপেক্ষার পাত্র। আর এই কারণে পশ্চিমী সভ্যতা আফ্রিকাকে সহজে কী করতে পেরেছিল? সহজে পদানত করতে পেরেছিল। যেহেতু আফ্রিকা ছিল সভ্য সমাজের কাছে উপেক্ষার পাত্র ছিল, সেই উপেক্ষার পাত্র হওয়ার জন্য পশ্চিমী সভ্যতা আফ্রিকাকে সহজেই নিজেদের পদানত করে রাখতে পেরেছিল, অর্থাৎ নিজেদের শাসনে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। কৃতদাস যুগানের এক উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ অর্থাৎ আফ্রিকা। কৃতদাস যুগানের অর্থাৎ সেখানে পশ্চিমী সভ্যতার কৃতদাস পাওয়া যেত কোথা থেকে? না, এই আফ্রিকা মহাদেশ থেকে। পশ্চিমী সভ্যতার যত কৃতদাস লাগবে সব কোথা থেকে যোগান হতো? আফ্রিকা মহাদেশ থেকে। ক্রমশ অরণ্যের গভীরে লুকিয়ে থাকা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ প্রকাশ পেল তথাকথিত সভ্য মানুষের কাছে। বলছে প্রকৃতির যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ লুকিয়েছিল কোথায়? না, আফ্রিকার মধ্যে। সেই আফ্রিকার প্রাকৃতিক সম্পদ উন্মুক্ত হলো প্রকৃতির কাছে, অর্থাৎ সভ্য মানুষের কাছে। সভ্যতার সংজ্ঞা ভুলে সেই সব দেশ অমানবিক আক্রমণ করলো আফ্রিকাকে। অর্থাৎ সভ্য মানুষের যে আচার আচরণ ব্যবহার, সেইগুলোকে সবাই ভুলে গিয়ে আফ্রিকাকে ক্ষত বিক্ষত করলো, আফ্রিকাকে লুণ্ঠনের হাতিয়ার রূপে পরিণত করলো, অর্থাৎ আফ্রিকাকে নির্বিচারে অত্যাচার চালালো। সভ্য দুনিয়ার অসভ্য আগ্রাসন প্রকট হয়ে উঠল আফ্রিকার পটভূমিকায়। সভ্য দুনিয়ার যে অসভ্য আগ্রাসন প্রকট হয়ে উঠল আফ্রিকার পটভূমিকায়। রক্ত, ঘাম আর কান্নায় ভিজে গেল আফ্রিকার মাটি। ঔপনিবেশিক শোষণ, পীড়ন, লাঞ্ছনার শিকার আফ্রিকার সেই অপমানের ব্যথা হয়ে বেজে আছে কবির বুকে। সে আফ্রিকার যে কষ্ট, নির্যাতন আফ্রিকা দেশের উপর বা আফ্রিকা মানুষের উপর যে নির্যাতন, লাঞ্ছনা, সেই নির্যাতন, লাঞ্ছনা এবং পীড়নের কষ্ট কবির রবীন্দ্রনাথের বুকে বা কবির বুকে আজ ব্যথারূপে প্রকাশিত হয়েছে। তাই তিনি মনে করেন অপমানিত আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাই সভ্য সমাজের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। তাই কবি বলতে চেয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে আফ্রিকার উপর যে নির্যাতন, অপমান, লাঞ্ছনা করা হয়েছিল, সেই অপমান, নির্যাতন বা লাঞ্ছনার জন্য নিঃশর্তভাবে সভ্য সমাজের অর্থাৎ পশ্চিমী সভ্যতার মানুষের ক্ষমা চেয়ে নেওয়া উচিত, নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এবং মানুষের সেটাই কর্তব্য, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। এর মধ্য দিয়ে তথাকথিত সভ্য শ্বেতাঙ্গ শাসকদের ঔপনিবেশিক পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। এর ফলে কী হবে? নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার মাধ্যমে সভ্য যে সমস্ত শ্বেতাঙ্গ মানুষরা রয়েছে, সেই শ্বেতাঙ্গ শাসকদের ঔপনিবেশিক যে পাপ,
সেই পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। পশ্চিমী সভ্যতার অর্থাৎ ইউরোপীয়দের লোহার হাতকড়ি বারবার বিধ্বস্ত করলো তার প্রাকৃতিক সম্পদকে, অর্থাৎ ইউরোপকে ও তার মানব সম্পদকে। মানবতার দাবি হলো ভূলুণ্ঠিত হলো। এই কবিতায় রবীন্দ্রনাথ স্পষ্ট করেই সেই পাশ্চাত্য ঔপনিবেশিকতার বিরুদ্ধে তাঁর তীব্র অনাস্থা ও প্রতিবাদকে জ্ঞাপন করেছেন। উপেক্ষার আবিল দৃষ্টিতে নোখ যাদের তীক্ষ্ণ আর তোমার নেকড়েচ্ছে, এলো ওরা মানুষ ধরার দল, সভ্য বর্বরের লোভ, নির্লজ্জ অমানুষিকতা, শুভ অশুভ ধ্বনি, দিনের অন্তিম কাল, এই শব্দগুলিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় ফুটিয়ে তুলেছেন। হিংস্র প্রলাপের মধ্যে ইত্যাদি শব্দবন্ধ রবীন্দ্রনাথের সাম্রাজ্যবাদের প্রতি ঘৃণার স্বরূপকে কবিগুরু এখানে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। প্রকৃতপক্ষে সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট শাসকদের যে লেলিহান লোভ ও বাসনার ষড়যন্ত্রে ক্রমে পঙ্কিল হয়েছে অরণ্য আফ্রিকার মাটি। বলছে প্রকৃতপক্ষে সভ্যতার ইতিহাসে যে সাম্রাজ্যবাদী শাসক অর্থাৎ ইংরেজ শাসক, সাম্রাজ্যবাদী শাসকের যে লেলিয়ান লোভ কামনা বাসনার ষড়যন্ত্রে আফ্রিকা চিরকাল, আফ্রিকার মাটি আকাশ চিরকাল লুণ্ঠিত হয়ে এসেছে। শ্বেতাঙ্গ ইউরোপীয়দের কাছে আফ্রিকা যেন তাদের স্বেচ্ছাচারের মৃগীয় ভূমিতে পরিণত হচ্ছে, শিকারের ভূমিতে পরিণত হচ্ছে। আর কবি অপমানিত হৃদয়ে অঙ্কিত লাঞ্ছনার এই চিরচিহ্নকেই পরম মমতার উন্মোচন করেছেন। এই মানহারা মানবীর দুয়ারে দাঁড়িয়ে তিনি সকলের হয়ে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন। কারণ কেন কবি ক্ষমা চেয়েছেন? কারণ কবির বিশ্বাস যে প্রকৃতিময় মানবতার বাহক আফ্রিকা সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার মন্ত্রে বিশ্বজুড়ে মনুষ্যত্বের পূর্ণ বার্তাকে কি করবে? আবার সঞ্চারিত করবে। ঠিক আছে, এবার টেক্সটটা দেখো সবাই। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমার বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। সবাই টেক্সটটা দেখছো? দেখো, উদ্ভ্রান্ত সে আদিম যুগ অর্থাৎ সৃষ্টির সে আদিম লগ্ন থেকে স্রষ্টা নিজের প্রতি যখন অসন্তুষ্ট হয়েছে, নতুন সৃষ্টিকে বারবার স্রষ্টা যখন বিধ্বস্ত করেছিলেন, তার সেই অধৈর্যের দিনে, ঘন ঘন মাথা নাড়ার দিনে প্রাচীর ধরতির বুকে থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। আফ্রিকা কোথায় বাঁধলো? বনস্পতির অর্থাৎ বনের গাছপালার প্রকৃতির বন্ধনে আফ্রিকাকে কি করলো? আফ্রিকাকে ঘিরে ধরলো। যেখানে নিবৃত্ত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, এবং এতদিন আফ্রিকা সবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে, তার সমস্ত দেশের থেকে বিচ্ছিন্ন ছিল বলে আফ্রিকা ছিল প্রকৃতির বুকে একটি রহস্যময় একটি দেশ। চীনে ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রোহ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দভি নিনাদে। চীনে ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, তুমি বুঝতে পেরেছিলে যে সাম্রাজ্যবাদী শাসক আমাদের উপর লুণ্ঠন করতে আসছে, আমাদের উপর নির্যাতন করতে আসছে, সেই কঠিন সংকেতকে তুমি বুঝতে পেরেছিলে। হায় ছায়াবিত্তা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবিত্তা, কালো ঘোমটার নিচে অপরিচিত তোমার মানব রূপ, অর্থাৎ তোমার প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা কোথায় ছিল না? প্রকৃতির এই যে গাছপালার অন্তরালে সমস্ত দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে একটা রহস্যের মধ্যে তোমার ছিল। তোমার যে মানব রূপ, তোমার সেই মানব রূপটা সমস্ত দেশের কাছে ছিল অপরিচিত। তাই তুমি ছিলে সকলের কাছে উপেক্ষার পাত্র, অবহেলার পাত্র। আর উপেক্ষার অবহেলার পাত্র হওয়ার জন্য আফ্রিকা তোমাকে সকল দেশই অর্থাৎ পশ্চিমী সভ্যতার মানুষরা তা কি করলো না? তোমাকে পদানত করে রাখলো, তোমাকে শাসনে নিয়ন্ত্রণ করে রাখলো। এলো ওরা লোহার হাত করি নিয়ে, কারা এলো? ইউরোপীয় মানুষরা অর্থাৎ পশ্চিমী সভ্যতার মানুষরা এলো লোহার হাত করি নিয়ে।
তার নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, ধারালো অস্ত্র, বলছে তাদের নখ কেমন না নেকড়ে বাঘের চেয়েও তাদের নখ হচ্ছে ধারালো, অর্থাৎ ধারালো অস্ত্র নিয়ে তারা এলো। মানুষ ধরার দল, অর্থাৎ তারা কীটদাস সংগ্রহ করতে এলো। তারা আফ্রিকা থেকে একটা একটা করে মানুষ, অর্থাৎ মানুষের দলকে, কীটদাসের দলকে তারা নিয়ে গেল সংগ্রহ করে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যরা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ সভ্য মানুষের যে নগ্ন, সভ্য মানুষের যে নির্লজ্জ অমানুষতা, বর্বর যে লোভ, সেই লোভটাকে, সভ্য মানুষের মুখোশটাকে উন্মুখ করে দিল, অর্থাৎ সভ্য মানুষের মুখোশটাকে সকলের সামনে প্রকাশিত করলো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে, সেই বন জঙ্গলের পথে তোমার যে যন্ত্রণা কষ্ট, সেই যন্ত্রণা কষ্ট এবং তোমার ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ তোমার মুখের ভাষা, তোমার কথা, মানবতার ভাষা তারা কেউ বোঝে না। তারা হচ্ছে বর্বর, লোভী, নগ্নতাবাদী, হিংস্র মানুষের দল। তারা তারা তোমার মনের ভাষাকে তারা বুঝল না। পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে, অর্থাৎ মাটি ভিজে গেল রক্তে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, দস্যুরা অত্যাচার করলো, তাদের সেই বিভৎস তাদের সেই জুতোর, অর্থাৎ ক্ষত বিখ্যাত যে জুতো, সেই জুতো দিয়ে তোমাদেরকে পিষ্ট করলো, চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত তোমার ইতিহাসে, অর্থাৎ তোমাকে চিরচিহ্নের স্মৃতি তোমাদেরকে দিয়ে গেল। অর্থাৎ পশ্চিমের সভ্যতা যে হিংস্র মানুষের দল এলো লোহার হাত করে নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে, তারা কি করলো না আফ্রিকাকে একটা চিহ্ন স্বরূপ, আফ্রিকা মানুষের উপর যে নির্যাতন, লাঞ্ছনা, অত্যাচার নেমে এলো, সেটা ইতিহাসের বুকে বা ইতিহাসের পাতায় একটা চিহ্ন স্বরূপ, প্রমাণ স্বরূপ দিয়ে গেল তারা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ কখন এলো তারা না সমুদ্র পাড়ে, সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ যে সময় সন্ধ্যার আরাধনা যখন শুরু হবে, সঙ্গীতের আরাধনা যখন হচ্ছে, পূজার শুরু হচ্ছে, মন্দিরে মন্দিরে ঘণ্টা বাজছে, শিশুরা মায়ের কোলে খেলছে, ঠিক সেই মুহূর্তে এলো হিংস্র দল, হিংস্র পশ্চিমী সভ্যতার ইউরোপীয় মানুষরা, বর্বর মানুষরা, লোভী মানুষরা, তারা সেই সময় এলো। আর এসে কি করলো না মানুষকে ক্ষত বিক্ষত অত্যাচার করলো, তাদের রক্তকে, তাদের রক্তে ধুলোকে পঙ্কিল করলো। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গোবর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তরের কবি আসন্ন সদ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার পুণ্যবাণী। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, অর্থাৎ পশ্চিমে সভ্যতার মানুষদের অত্যাচারে যখন আফ্রিকার প্রতিটি মানুষের শ্বাসটা রুদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ তাদের জীবনে চলার যে দিশা, সেই দিশাটা যখন হারিয়ে গেছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ পশ্চিম সভ্যতার মানুষদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে, হিংস্র পশুর সাথে, যখন বেরিয়ে এলো, বেরিয়ে এসে আমাদের উপর নির্যাতন করলো, দিনের শেষ ভাগে বা অন্তিম কালে একটা অশুভ ধ্বনি ধ্বনিত হলো, তখন কবি কি করলেন না কবি আসন্ন সেই সন্ধ্যার শেষ রশ্মিপাতে মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে সকলকে বলল ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ সকল কবিদেরকে আহ্বান করলেন, কবি আহ্বান করে সকল সভ্য সমাজ বা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সভ্য সমাজের কাছে কবি আহ্বান করলেন যে আফ্রিকার প্রতিটি মানুষের কাছে, আফ্রিকা মহাদেশের সকল জনগণের কাছে আমাদের কি হোক, আমাদের নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সেই জন্য বলছেন বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এবং আমার সভ্যতার শেষ পুণ্যবাণী কি না মানুষকে ক্ষমা করো। আমাদের যে অত্যাচার,
অবিচার লাঞ্ছনা পশ্চিমী ইউরোপীয় সভ্যতার যে সভ্য মানুষরা করেছে আফ্রিকার উপর যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের জন্য আজ আমাদের ক্ষমা চাওয়া উচিত। ঠিক আছে, এতটা পর্যন্ত। এবার সহায়িকা বইটা বার করে সহায়িকা বই যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো দাগ নিয়ে নেবে। ঠিক আছে, অবজেক্টিভগুলো প্লাস 3 নম্বর এগুলো করবে, দুটোই একসাথে দিয়ে দিচ্ছে আজকে, অবজেক্টিভ 3 নম্বরে দুটোই করবে। ঠিক আছে।